অপরাহ্ন নবগ্রহ স্তোত্র পাঠ করবেন সুকান্ত সরকার, মাগুরা। ওম জবাকুসুমো শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম অন্তরিং সর্বপাপগ্নং প্রণতহস্যেতি বা করম দিব্য শঙ্খ তুষারভং ক্ষীরোদারণব সম্ভবম নমামি শশিনং ভক্তা শঙ্কর মুকুটভূষণং ধরণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম প্রিয়ঙ্গোকলিকাশ্যামং রূপেণা প্রতিমং বুধম সৌম্যং সর্বগুণপেতং নমামি শশিনসুতম দেবতানাম ঋষীণাং চ গুরুং কনকসন্নিভম বন্দভূতং লোকেশং তং নমামি বৃহস্পতিম হিমকুণ্ড মৃণালাভং দৈত্যানাং পরমং গুরুম সর্বশাস্ত্র প্রবাক্তারং ভার্গবং প্রণমাম্যহম নীলাঞ্জন চয়প্রক্ষং রবিশুনুং মহাগ্রহং ছায়ায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্তা সনৈশ্চরম অর্ধকায়ং মহাঘরং চন্দ্রাদিত্য বিমর্দকম সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহুং প্রণমাম্যহম কলালধুম শঙ্কাশং কারাগ্রহ বিমর্দকম রুদ্রং দপ্তকং ক্রুরং তং কেতুং প্রণমাম্যহম ইতি কাশ্মুখোদগীতং য পঠেত সুমমাহিত দিবাবা যদি বা রাত্র শান্তি শ্মশান সংশয়। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা। ক্লাস নাম্বার কত এটা আমার জানা নেই। তো চিকিৎসায় জ্যোতিষ ও প্রতিকার পদ্ধতি ক্লাস নাম্বার কত হবে? আমাদের 55 স্যার। না, উচ্চতর উচ্চতর। হ্যাঁ, এটা উচ্চতরের হবে 22। তো আজ ক্লাস হচ্ছে 25শে এপ্রিল 2026। সেই মোতাবেক 7, 4, 1 = 12 আর 12 শনিবার মিলে হচ্ছে 2, 6টায় ক্লাস শুরু হচ্ছে। তো আমাদের চিকিৎসায় জ্যোতিষ ও প্রতিকার পদ্ধতি নিয়ে আলোচনা করতে সর্বপ্রথম আমাদের একটি হরোস্কোপ দরকার। তো একজনে বলবেন একটি জন্ম তারিখ বলেন। 3 একজনে মাস বলবেন। 5 একজনে সাল বলেন। 2006 একজনে সময় বলেন। রাত্র 12টা 50। 12টা 50 AM। 0050 দিয়ে ছকটা বের করেন। ঢাকা। 3রা মে 2006 রাত্র 12টা 50 ঢাকা জন্ম। মকর লগ্ন। মকর লগ্ন মিনে হচ্ছে শুক্র রাহু। শুক্র কত নাম্বার নক্ষত্রে? রাহু কত নাম্বার নক্ষত্রে? শুক্র হচ্ছে 26, রাহু 26। তারপরে মেষে রবি বুধ। রবি 2 নাম্বার নক্ষত্রে, বুধ 1 নাম্বার। তারপর মিথুনে চন্দ্র মঙ্গল। চন্দ্র 7, মঙ্গল 6। তারপর কর্কটে শনি 8। কেতু কন্যায় কেতু 11 নম্বর। তারপর 11 নম্বর হয় কি করে? কন্যায় কেতু 11 নম্বর হলো কি করে? কন্যায় না 12 নম্বর 12 নম্বর 12 নম্বর 12 নম্বর। তুলায় বৃহস্পতি কত? 16 নম্বর। 16।
16 4 5 6 7 8 9 হয়ে গেছে। তাহলে চিকিৎসায় জ্যোতিষ আমাদের আগে একটি ক্লাস হয়েছে, আমাদের বিশেষ করে ওই ক্লাসের বিষয়ে তো আলোচনা করার দরকার নেই মনে হয়। তো আমাদের আজকের বিষয় কিন্তু চিকিৎসায় জ্যোতিষ, প্রতিকার পদ্ধতি এবং পরীক্ষার প্রস্তুতি। গতকালকে সকাল বিকাল আমাদের পরীক্ষার প্রস্তুতি, ভেদিক অ্যাস্ট্রোলজি উপরে পরীক্ষার প্রস্তুতিমূলক আলোচনা হয়েছিল। এখন হচ্ছে আজকে পামিস্ট্রির উপর পরীক্ষার প্রস্তুতি, 2 ব্যাচের পরীক্ষার প্রস্তুতি বিষয়ক আলোচনা হবে। তো সেই ক্ষেত্রে আমাদের চিকিৎসায় জ্যোতিষ নিয়ে আমাদের প্রথম ভাবতে হবে, তারপর আমরা চলে যাব পরীক্ষার প্রস্তুতিমূলক আলোচনাতে। তো এই হরোস্কোপে কে বলতে পারবেন যে আহ, রোগ ব্যাধি বিশেষ করে আমরা কোন ঘর থেকে বিচার করি, কি ধরনের রোগ হতে পারে, এরকম কে বলতে পারবে? এত সময় নিলে হবে? ষষ্ঠঘর থেকে আমরা হ্যাঁ, রোগ ব্যাধি বিচার করি স্যার। চন্দ্র তাহলে এবং চন্দ্র মঙ্গল। এবং মঙ্গল ষষ্ঠ ঘর থেকে ব্যাধি বিচার করি, তাহলে কি ব্যাধি ইনার হতে পারে? চন্দ্র এবং মঙ্গলের আপনার ব্যাধি হতে পারে ঠান্ডাজনিত রোগ হুম, স্যার, ঠান্ডা। চন্দ্র যেহেতু এখানে ঠান্ডাজনিত রোগ, মঙ্গল ঠান্ডা তো ঠান্ডা। মাথা বা মস্তিষ্কজনিত সমস্যার সাথে জড়িত এবং রক্তের সমস্যার সাথে মঙ্গল স্যার থাকে। খুবই ভেবেচিন্তে বলতে হবে যে মকর লগ্ন সাপেক্ষে চন্দ্র মঙ্গল বৃহস্পতি 3টি গ্রহ হচ্ছে পাপ, যেটিকে আমরা গোল চিহ্নিত করেছি, এটি আমাদের লক্ষ্য রাখতে হবে যে চন্দ্র কিনা 7 নাম্বার নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, মঙ্গল মিথুনে 6 নাম্বার আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে। তাহলে রাহু এবং বৃহস্পতি কিন্তু ওখানে কানেক্টেড হয়েছে। সেই সঙ্গে বুধ হচ্ছে ষষ্ঠপতি, সে কিনা চতুর্থ ভাবে বসে আছে 1 নাম্বার নক্ষত্রে অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে, এবং ভরণী নক্ষত্রে অবস্থিত শুক্রকে সঙ্গে নিয়ে। তাছাড়া এই লগ্নের তৃতীয় এবং দ্বাদশপতি বৃহস্পতি পাপক গ্রহ, সে বৃহস্পতির নক্ষত্র থেকে তুলা রাশিতে অবস্থান করছে। 2 3 4 5 অর্থাৎ নবম দৃষ্টিটা গিয়ে চন্দ্রমঙ্গলের উপর পড়েছে। তো এই যে চন্দ্রমঙ্গলের উপর দৃষ্টিটা, বৃহস্পতির দৃষ্টিটা পড়লো, পাপ গ্রহ 2টি পাপ গ্রহের উপর দৃষ্টি দিল। এটি একটু আমাদের কিন্তু খুবই বিবেচনা করতে হবে যে 2টি পাপ গ্রহ, আরেকটি পাপ গ্রহ সে কিনা কর্মভাবে থেকে এবং নিজের নক্ষত্রে থেকে তারপরে তার নবম দৃষ্টি দিল। তাহলে তার প্রথম ভাবতে হবে যে রোগ ব্যাধিটা বাড়বে না রোগ ব্যাধিটা তার কমবে। এখানে যদি আপনাদের কমবে স্যার, অবশ্যই কমবে স্যার, শুভ গ্রহের দৃষ্টি করছে কমবে। আর ওই জায়গায় ওই মঙ্গল আছে, মানে রোগের কারণে যে ষষ্ঠ ঘরে যদি অশুভ গ্রহ থাকে, অশুভ গ্রহের কানেকশন থাকে, তারপরে শনি রবি না শনি, তারপরে যে শনি রাহু কেতু আর মঙ্গল, এরা যদি ষষ্ঠ ঘরে কোনো আচ্ছা আচ্ছা, কানেকশন করে তার তাহলে রোগ কোনো বাড়বে। কানেকশন কিন্তু রাহুরও হয়নি, শনিরও হয়নি, মঙ্গল কিন্তু সেখানে হয়েছে, কিন্তু মঙ্গল আদ্রা নক্ষত্রে রাহুর নক্ষত্রে থাকার কারণে একটা কানেকশন কিন্তু তৈরি হয়েছে, হয়েছে না? তাহলে তার রোগটা জি কি স্যার। হবে? হুম, শনি মারো, এখানে তো মকর তার লগ্নে শনি শনি রাহু পাপও দুজনেই আছে। মারো। স্যার মঙ্গলের রোগটা রাহু বাড়িয়ে দিতে বিপদটা, মঙ্গলের রোগটা যেহেতু রাহু কানেক্টেড, রাহু এটাকে বর্ধিত করবে। রক- রক্তের সাথে রিলেটেড কোনো সমস্যা। প্রথম অংশই রেকর্ড কিন্তু মানুষ শোনে, সেই অনুযায়ী খেয়াল করতে হবে যে এটা পাবলিক হয়, সেই অনুযায়ী কথাবার্তাগুলো একটু ভেবে চিন্তে বলতে হবে।
প্রথম বলতে গেলে বলতে হবে যে বুধের গৃহগত ষষ্ঠে চন্দ্র সপ্তমপতি রোগ বর্ধিতের জায়গায় সে গিয়ে ষষ্ঠে বসে আছে, সবকিছু বর্ধিত জায়গায়। সে যেখানে বৃদ্ধি পায় সেখানেও কিনা শনি মারক শনি অবস্থান করছে। তো শনির সঙ্গে কোনো কানেকশন তৈরি না হলেও, বিশেষ করে এই মঙ্গল যে রাহুর নক্ষত্রে বসে থাকার কারণে রাহু তার তৃতীয় ভাব, তাহলে তৃতীয় ভাবে অবস্থান করছে সে শুক্রকে সঙ্গে নিয়ে। শুক্র সেখানে তুঙ্গ গৃহে অবস্থান করেছে। তো অবস্থান করে শুক্র রাহু দুজনেই শনির নক্ষত্রে অবস্থান করেছে। তো কি তাই বলে এই রাহুর সঙ্গে কোনো সম্পর্ক কিন্তু চন্দ্রমঙ্গলের তৈরি হয়নি। তবে চন্দ্রের গৃহে কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে, আর শনি কিন্তু স্বয়ং চন্দ্রের গৃহে অবস্থান করছে। তাহলে মঙ্গলের গৃহে রাহুর কি অবস্থান রয়েছে? মঙ্গলের প্রথম গৃহে যেমন চতুর্থ ভাবে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়েছে, ঠিক তদনুরূপ মঙ্গলের আরেকটি ঘরেও কিন্তু 2, 3, 4, 5 দেখেন তার পঞ্চম দৃষ্টি পড়েছে। তো এই যে রাহুর পঞ্চম দৃষ্টি ঘরে পড়েছে এবং চন্দ্রের গৃহেও কিন্তু রাহুর দৃষ্টি পড়েছে, তার মানে রাহু দ্বারা চন্দ্রমঙ্গল সরাসরি পীড়িত না হলেও পিছন দিক থেকে তাদের ঘরগুলোকে পীড়িত করেছে। একটি কথা মনে রাখতে হবে যে আমাদের বাড়িতে যদি কেউ কাঁটা বিছিয়ে দেয়, কেউ যদি ধরেন ওই যেমন চুত্রা পাতা, বা ধরেন আপনার ওই যে দয়ার গুরু, মানে ধরেন একটা চূর্ণ ওই মানুষ আহ, ফাজলেমি করতো, ফু দিয়ে উড়ায় দিয়ে গায়ে লাগিয়ে দিত, যেটি আর কোনো রকমে ওর থেকে বাঁচা যেত না। তো আপনার ঘরে বাড়ি যেটা বা চুলকায় না। সকল জায়গায় যদি একটা অশান্তির ছোঁয়া ছড়িয়ে দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তি রিপুভাবে যে বসে থেকে সে কি তার ষষ্ঠ ভাবে থেকে সে কি স্বস্তিতে থাকতে পারে? অপরের ঘরে গিয়ে থাকতে পারে কিনা এটি বুঝতে হবে, তারপরে উত্তরটা দিতে হবে যে আপনার ঘরে কিনা অশান্তির বীজ বপন করা হয়েছে। সে কি করেছে? এই লগ্নের রাহু এবং শনি দুটি স্বয়ং মারক গ্রহ। তো সেই মারক গ্রহ রাহু কিনা রোগের জায়গায় আমাদের ষষ্ঠ ভাবে যে দুটি গ্রহ রয়েছে সেই দুটি গ্রহের ভাবে কিন্তু সে দৃষ্টি দিয়েছে। কোথায়? চতুর্থ এবং আয়পতি মঙ্গল, সেই মঙ্গলের যে ঘরে 4 নম্বর ঘরেও দৃষ্টি দিয়েছে, আয়ের ভাবেও দৃষ্টি দিয়েছে। তো আয়ের ভাব থেকে রোগ বর্ধিত হয়। চতুর্থ ঘরে দৃষ্টি দেওয়া মানে তার মায়ের পীড়া, বা ধরেন বন্ধু দ্বারা অশান্তি, এমনকি জনপ্রিয়তায় ধস, তারপরে যানবাহন দুর্ঘটনা, এমনকি কন্যা সন্তানের ব্যাধি পীড়া, এগুলো কিন্তু করে চতুর্থ ভাবে। একাদশ ভাবে অবশ্যই যে জিনিসগুলো ভালো জিনিসগুলো বেশি পাবো, খারাপ জিনিসগুলোও কিন্তু বেশি পাবো। বিশেষ করে খারাপ জিনিস যেমন রোগ যদি একবার হয় সেটা বাড়বে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই যে কামনা, এই কামনা শক্তিটাও কিন্তু একাদশ ঘরে বর্ধিত হয়। সেই সঙ্গে কর্মফলও দেয়। তাহলে কর্মফল যদি দেয়, তাহলে এই ব্যক্তি যদি, ধরে নেন আপনারা একটা কথা বলেছেন ঠান্ডার রোগ হতে পারে, আচ্ছা ধরলাম ঠান্ডার রোগ হলো, তাহলে ঠান্ডার রোগটা তার কোন ঠান্ডার রোগ হবে? ঠান্ডা তো অনেক রকম আছে, কাশি আছে, তারপরে ধরেন নাকে জল ধরা আছে, বুকে কফ জমা আছে। ঠান্ডাজনিত রোগে অনেক জায়গায় অনেক রকম প্রভাব বিস্তার করে থাকে। তাহলে সেটি কোন ধরনের প্রভাব বিস্তার করে এটি আগে ভাবতে হবে। যখনই আমরা ভাবতে যাব, তখন সেই সপ্তম ভাবে সপ্তম প্রতি ষষ্ঠে সপ্তম ভাবে কিনা আবার শনি বসে আছে। তো শনি কি করলো? শনি তো দৃষ্টি দিয়েছে এই ভাবপতিকে, কিন্তু দৃষ্টি দিয়েছে, দেখেন তার দশম দৃষ্টি গিয়ে ষষ্ঠ ভাবপতির উপর দৃষ্টি দিয়েছে, দশম দৃষ্টি। এমনকি স্বয়ং লগ্নে মারং গ্রহ শনির দৃষ্টি রয়েছে। আর সেই শনির দৃষ্টি, তৃতীয় দৃষ্টি আবার এই বুধের যে ষষ্ঠ ভাব যেটা রিপু ভাব, সেই রিপু ভাবের যে অধিপতি বুধ, সেই বুধ কিনা অশ্বিনী নক্ষত্রে বাধার জায়গায় অবস্থান করছে, সেখানেও কিন্তু সেই শনি দৃষ্টি দিয়েছে। এটি বুঝতে হবে যে শনির দুটি গৃহ, ওই সরি বুধের যে দুটি গৃহ, সেই দুটি গৃহের একটি গৃহে শনি দৃষ্ট, আর একটা গৃহের সেই যে অধিপতি বুধ সে গিয়ে যেখানে অবস্থান করছে সেখানে শনির দৃষ্টি পড়েছে। তাহলে এখানেও শনির দৃষ্টি পড়লো, সেই বুধের উপরও শনির দৃষ্টি পড়লো। মানে বুধ যে লোকটি বা গ্রহটি, সে যে ঘর তার যে বাড়ি, সেখানে মারক শনির দৃষ্টি পড়েছে, সে যে আর এক বাড়ি গিয়ে আশ্রয় নিয়েছে। সেটি কোন বাড়ি? মঙ্গলের বাড়ি। সেই মঙ্গলের বাড়ি আরেকটি পাপ গ্রহ রাহু দৃষ্টি দিয়েছে, এমনকি স্বয়ং শনিও দৃষ্টি দিয়েছে। সে জিনিসগুলো দেখতে হবে না? আজকে আপনারা প্রাথমিক ব্যাচ শেষ করে উচ্চতর ব্যাচে আসছেন, খুব ভালো করে খেয়াল করুন। উচ্চতর ব্যাচের অনেক ক্লাসগুলো শেষ করে ফেলেছেন, কিন্তু প্রথমে রেকর্ডিং এর সময় বলতে যে
ধরেন আপনারা যদি এই নজরগুলো না দেন, যদি বলেন যে হ্যাঁ স্যার আমাদের একটু সময় দিতে হবে আর আপনি একটু ধরিয়ে দেন, তাহলে কিন্তু বিষয়টা অনেক সুন্দর হয়ে যায়। কিন্তু সেটি না, ধরেন আপনারা বলতে গেলেন কিন্তু বলে ফেললেন। এইবার যদি বলা হয়, ধরেন হ্যাঁ আপনারা আমরা মেনে নিলাম যে ঠান্ডাজনিত রোগ হয়, তো রোগ হলো, কিন্তু ঠান্ডা কোন ঠান্ডা হবে? যে কাশি কাশতে কাশতে গলার থেকে রক্ত বেরিয়ে যাবে, সে ধরনের কাশি হলে হতে পারে। তা না হলে তো যেমন তেমন কাশি হয়ে তো এনার হওয়ার কথা না, মানে ছেড়ে দেওয়ার কথা না। মঙ্গল কেন ব্লাডের সাথে সম্পৃক্ত, আবার ওই ঘরটি বুধ, বুধ হচ্ছে শিরা এবং বাতের সাথে সম্পৃক্ত। তাহলে শিরা বাত ব্যাধি এর সাথে সম্পৃক্ত রয়েছে। প্লাস হচ্ছে 9টি গ্রহের রোগগুলোকে আমাদের জানতে হবে। তাহলে কোন রোগগুলো প্লাস হচ্ছে আর কোন রোগগুলো মাইনাস হচ্ছে এখানে, সেটি আমাদের বুঝতে হবে। কিছু সহজ জিনিস রয়েছে রোগ নির্ণয়ের ক্ষেত্রে। ধরেন যেমন রবির থেকে চন্দ্রের ডিগ্রি যদি বর্ধিত হয়, যদি শুক্লপক্ষের হয়, যদি কৃষ্ণপক্ষের হয়, মঙ্গলের ডিগ্রি, এখানে মঙ্গল এবং চন্দ্র যেহেতু রিপুভাবে বসে আছে, তো চন্দ্রের ডিগ্রি বেশি না মঙ্গলের ডিগ্রি বেশি? মঙ্গলের ডিগ্রি কম নিশ্চয়ই, সে 6 নাম্বার নক্ষত্রে আছে, আর চন্দ্রের ডিগ্রি হচ্ছে বেশি। তাহলে এই যে বেশি থাকলে রোগ বর্ধিত হয় না রোগ কমে? যেমন দেখা যাচ্ছে ধরুন আপনি একটি রোগের কারণে চিকিৎসকের কাছে গেলেন, যাওয়ার পরে কোনো রুগী আছে আমি সহ্য করতে পারছি না, শেষ মুহূর্তে আপনি গেছেন, তখন ডাক্তার বলবে যে এই রোগে আপনার অ্যাপেন্ডিক্স হয়েছে, ধরেন এটা অপারেশন ছাড়া কাজ হবে না। অপারেশনের সাজেশনটা কখন দেবে? যে দেবে যখনই কিন্তু আপনার অবস্থা ডেঞ্জার। দ্বিতীয় কথা হচ্ছে মঙ্গল তখন নেগেটিভ না থাকলে আপনার শরীরে অস্ত্রোপচার হবে না, কেটে ছিঁড়িয়ে রক্ত বের করা যাবে না। সেটি যেতে গেলে মঙ্গলের অশুভত্ব লাগবে। তাহলে সেই মঙ্গল অশুভ থাকলে কাটা ছেঁড়া ফাটা এগুলো হবে, সেটি কিন্তু আমাদের ভাবতে হবে। আবার ওই মঙ্গল যদি শুভ অবস্থানে থেকে থাকে, তাহলে ওই মঙ্গল এই লগ্নের চতুর্থ এবং আয়পতি। তখন দেখা যাচ্ছে এমন কোনো বুদ্ধি দিতে পারে, এমন কোনো ধৈর্য ধারণ করাতে পারে, যে সেই ধৈর্য ধারণের মাধ্যমে বিকল্প ট্রিটমেন্ট নিয়ে ভালোও হতে পারে। যেমন আমি একজন এই 2 মাস ধরে এক ভদ্রলোক, আমার পিতৃতুল্য বয়সের লোক এবং খুবই কাছের লোক, যার সঙ্গে আজ 19 বছর প্রতিনিয়ত একবার দুইবার দেখা হয়। 19 বছর, এত পিতৃতুল্য শ্রদ্ধেয় ব্যক্তি। উনি ধরেন আমাকে বারবার করে বলছেন যে আমার একটু শরীরটা খারাপ, আমি একটু ইন্ডিয়াতে যাব ডাক্তার দেখাতে। আমি বললাম তা পাসপোর্ট আছে? তা বলছে না পাসপোর্ট নেই। বলে, আগে পাসপোর্টটা করেন, তারপরে তো ভিসা। তো উনি পাসপোর্টই করতে দেয়নি, তার আগে অন্তত 15 দিন শোনা হয়ে গেছে কিভাবে ডাক্তার দেখাবো, কে কে সাথে যাব, আমি একটু যেতে পারবো কিনা। এগুলো আমি বলছি অবশ্যই আমি যাব। পরবর্তীতে উনি বলছে না, আমি আমার বোনকে নিয়ে যাব, আমি আমার ফ্যামিলিকে নিয়ে যাব, আমি যেতে পারবো, কিন্তু আপনার সব ব্যবস্থা করে দিতে হবে। আমি বললাম দেবো। এইবার পাসপোর্ট করতে দিয়েছে, ধরেন করতে দিয়ে গতকালকে পাসপোর্ট পেয়েছে। তো গতকাল পাসপোর্ট পেয়ে গতকালকে আজকে সকালে এসে, ইলেকট্রিসিটি নেই, তখন একটু দাঁড়িয়ে রয়েছি ওনার সাথে কথাবার্তা বলতেছি। তো উনি বলতেছে যে তাহলে আমি এখন ইন্ডিয়ান ভিসা তো পাওয়া যাচ্ছে না, এক একটা ভিসা 18-20 হাজার টাকা, তো এত টাকা দিয়ে ভিসা করে ইন্ডিয়ায় না যাই আমি সিঙ্গাপুর যাই। আমি বললাম এটা তো খুবই ভালো পরামর্শ। তা হচ্ছে সিঙ্গাপুরে আপনার কেউ আছে? তা হচ্ছে আপনি সিঙ্গাপুর নামবেন, এয়ারপোর্টের থেকে নিয়ে যাবে, যে কয়দিন আপনি চিকিৎসা নেবেন সেই কয়দিন চিকিৎসা নেওয়ার পরে আবার এয়ারপোর্টে এসে আপনাকে পৌঁছে দিয়ে যাবে এই লোক, আমি ওখান থেকে দেব। তা বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে সিদ্ধান্ত নেব। এর মধ্যে কিন্তু আবার গতকালকে বলছেন যে আসলে আমি ওই ইউটিউব দেখে দেখে ইন্ডিয়ান কিছু ওই কাজু বাদাম টাদাম শিয়ে খাওয়া দাওয়া শুরু করেছি। তা পাশে একজন বলতেছে যে একেবারে আয়ুর্বেদ যেন সঙ্গে নিয়ে আসছে। তাহলে রোগের যন্ত্রণায় ওই যে ব্যক্তি, মানে উনি সেই পিতৃতুল্য ব্যক্তিটি যেভাবে ধরেন তার মত পরিবর্তন করছে, এই মত পরিবর্তনটা কে করে এটি ভাবতে হবে। হুট করে বলে দেওয়া শাস্ত্র জ্যোতিষ নয়। আর হুট করে এই বিষয় বলাই মানে কিন্তু সেই জাতক বা জাতিকা বিভ্রান্ত হওয়া। যখনই বিভ্রান্ত হবে তখন এই জ্যোতিষ শাস্ত্রের উপর দানা বাঁধবে অবিশ্বাস। যেটি আমাদের এই রেকর্ডিং এর প্রথম অংশে ধরেন এই যেটি হলো, এটি শোনা মাত্রই কিন্তু জ্যোতিষরা অবিশ্বাস করে ফেলবে। তাহলে বিশেষ করে জ্যোতিষরাও করবে, আবার ভাগ্যফল প্রত্যাশীরাও করবে। কিন্তু যদি ধরেন এই আমি যেভাবে বললাম, যেভাবে একটু ভেবে চিন্তে এসে তারপরে না আমরা সিদ্ধান্ত নেব,
তাহলে মকর লগ্ন মানে আপনি আপনি স্বয়ং নিজে এই জাতকই হচ্ছে মকর লগ্নের মানুষ। তাছাড়া সে 3 তারিখে জন্মগ্রহণ করেছে, বৃহস্পতির তারিখে, বৃহস্পতি এই লগ্নে পাপ, 5 মাসে জন্মগ্রহণ করেছে, বুধ সে কিনা রাহুদিষ্ট এবং বুধের ঘরই হচ্ছে তার রোগের জায়গা মানে ষষ্ঠ ঘর। তারপরে হচ্ছে 2006 মানে 6 আর 2 8, যে কিনা লগ্নপতি শনির সালে তার জন্ম, যেটি এই লগ্ন সাপেক্ষে মারক, একমাত্র মারক গ্রহ। একমাত্র নয়, মানে রাহু শনি দুজনই মারক। তাহলে সব মিলে 3 5 আর 3 8 আর 8 16, 6 আর 1 7, কেতু হচ্ছে সেই কেতু কিনা ভাগ্যের জায়গায়। তাহলে ভাগ্যের জায়গায় মানে কি? সে গর্ভ থেকে, মাতৃগর্ভ থেকেই রোগ নিয়ে আসছে, ভাগ্যে তার রোগ নিয়ে আসছে। এটি কিন্তু নিউমারোলজি বলে। উপরন্তু সে 12টা 5-এ জন্মগ্রহণ করেছে, তাহলে 12টা 5 মানে 2 এর 1 3, 5 আর 3 8, তাহলে কি আবার শনি। তাহলে সেই শনিকে সঙ্গে নিয়ে যার লগ্নে বসে আছে, লগ্নে দৃষ্টি দিয়েছে, তাহলে লগ্ন থেকে আপনারা যদি দেহ আর মন বিচার করেন, তাহলে দেহের কোন জায়গাটায় রোগ হবে সেটি আপনি লগ্ন থেকে আগে বিচার করে আসবেন। তাহলে কালপুরুষের অঙ্গ বিভাগের রাশি চক্রের 10ম রাশি হচ্ছে আপনার মকর রাশি, সেটি হচ্ছে আপনার লগ্ন, যেটা থেকে আপনি আপনার মন মানসিকতা বিচার করবেন। তা আপনার মন কেমন, এই লোকের মন কেমন, সেটি আগে আমার বুঝতে হবে। তারপরে তার রোগ ব্যাধি কি হতে পারে, তার জন্মগতভাবে সে কেমন হয়েছে। আজকে একটি মেয়ে এলো, সে আমার এক বন্ধু ক্লায়েন্টের মেয়ে, কিন্তু মাস্টার ডিগ্রি পাশ করে গেছে, ধরেন এই বিসিএস এ টিকে আছে, এরকম গেজেট হওয়ার অপেক্ষায় আছে। তার হাতে আহ, একটা স্টান, এখানে দুটো আঙ্গুল আর কি, বৃদ্ধাঙ্গুলি দুটো, ডান হাতে, কিন্তু বাম হাতে না। তো সে অপারেশন করাবে ঢাকায়, কি হসপিটালে যেন, সেখানে দেখায় আসছে। বলছে অপারেশন এটা আগে করায় ফেলেননি কেন, এটা করালে কোনো সমস্যা নেই। আমি বললাম যে মহান রাব্বুল আলামিন আপনাকে একটি আঙ্গুল বর্ধিত করে দিয়েছে, তাহলে এমন তো হতে পারে যে আপনাকে চেনার জন্য দিয়েছে, উনি ওনার দৃষ্টি দিয়ে চিনে রাখবে আপনাকে, চেনার জন্য যে ওই মেয়েটিকে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম ওনার হচ্ছে একটা এক্সট্রা আঙ্গুল দিয়ে, ওনার মনে রাখার জন্য। তাহলে ওই আঙ্গুলটি আপনি কেন কেটে ফেলবেন? এই আঙ্গুলটায় কি ব্যথা, এই আঙ্গুলটায় কি যন্ত্রণা, এই আঙ্গুলটা কি আপনার বর্ধিত হয়ে যাচ্ছে, কি এমন? তা বলতেছে তার মা বলছে এখন বিবাহের সময় মেয়েটির মন খুব খারাপ হয়ে যাচ্ছে, যদি দেখতে কেমন দেখায়, যদি পাত্রপক্ষ এরকম না করে। আমি বললাম ওইটা কাটলেন, আপনি অপারেশন করলেন, বাইচান্স যদি ধরেন ওখানে কাটার কারণে কোনো শিরা কেটে গেল, আঙ্গুলের ভিতর তো শিরা থাকবেই, তাহলে সেটি কেটে গেল, কেটে যাওয়ার কারণে আপনার হাতটি শুকিয়ে গেল ধরেন ধীরে ধীরে, তখন আপনি কি করবেন? আপনি একজন বিসিএস কর্মকর্তা হচ্ছেন কিছুদিন পরে, তো হওয়ার পরে আপনি কি করবেন? আপনার ডান হাতটি যদি অকেজ হয়ে যায়, তো আপনি আরেকবার একটু ভাবুন। তো তখন তার বাবা মা এত মোহিত হয়ে গেছে যে জ্যোতিষের কাছ থেকে এইরকম কথা শুনবে, এটি তো আশা করে নেই। তারা বরং ভেবেছে যে হ্যাঁ আমি ওই অপারেশন করার পরামর্শ দিয়ে দেবো, দিয়ে দিলে হয়তো মেয়েটা ই হবে, বা নিষেধ করলেও হয়তো করে দেবো যে না এটা অপারেশন করেন না, ভালো হবে না। কিন্তু এটি এত সুন্দরভাবে বুঝিয়ে বলার কারণে, ওই যে বললাম বন্ধু মতো ক্লায়েন্ট আর কি, কিন্তু তিনি এত, তারা দুইজন ব্যক্তি গভর্নমেন্ট জব করতেন, রিটায়ার্ড করেছেন, তো কি করেছে তাহলে সেটি বলে বোঝানো যাবে না। তাহলে সেই যে অবস্থানটা, অর্থাৎ মানুষের হৃদয়ের মধ্যে, গতকালকের ক্লাসে যেমন আমাদের জেকে দেব স্যার বললেন যে তিথি হচ্ছে আমি আপনার বাড়ি যাব, আর অতিথি হচ্ছে যে না বলে আসবে, সে হচ্ছে অতিথি, অতিথি। তাহলে তিথি রোগ সৃষ্টির কারক বা সব কিছুর কারক, আবার অতিথি সে কিন্তু আবার ওই নারায়ণের কারক, যে অতিথি নারায়ণ। তাহলে ভাগ্যফল প্রত্যাশী আপনার কাছে এলো, আর আমরা হুট করে বলে ফেললাম, এটি কিন্তু বলা যাবে না। এটি যেহেতু প্রফেশনাল কোর্স, এখন যেহেতু আপনারা সমাপ্ত করে কিছুদিন বাদে আপনারা পরীক্ষা দিতে যাবেন, তাহলে আমাদের পরীক্ষা দিব, পাশ করব এবং জ্যোতিষ হব, সেটি অবশ্যই গুছিয়ে বলতে হবে। দেখুন, এই লগ্নে 3rd হাউসে রাহু বৃহস্পতির গৃহগত হয়ে তুঙ্গস্থ শুক্রের সঙ্গে শনির নক্ষত্রে বসে আছে। তাহলে এমন তো হতে পারে এই ব্যক্তি কঠোর ধৈর্যশীল, এর মতো ধৈর্যশীল মানুষ কম হবে, কারণ মারক শনি সে জলরাশিতে বসে আছে, বা ধরুন জলরাশি, জাতক রাশি, স্থির রাশি টাশি সবই বাদ দিলাম, ধৈর্যের জায়গায় তুঙ্গস্থ শুক্রের সঙ্গে রাহু শনির নক্ষত্রে মারক গ্রহ মারক নক্ষত্রে বসে আছে।
বসে আছে না? বৃহস্পতি শুক্র ক্ষেত্র বিনিময় করেছে না? তাহলে ক্ষেত্র বিনিময় করলে তার দোষ নাশ পায় না? তাহলে এই ব্যক্তির কোন রোগ হলে সহজে যে ডাক্তার দেখাবে না, এটি তো প্রথমে আগে বলা জি যায় স্যার। যে সহজে চিকিৎসকের কাছে যাবে না। হ্যাঁ, দৃষ্টিও আছে। তাহলে বৃহস্পতি, না বৃহস্পতি দৃষ্টি নেই, ওখানে বৃহস্পতির দৃষ্টি নেই। তো এখানে স্যার বৃহস্পতি বৃহস্পতির দৃষ্টি দৃষ্টিও তো ধনভাবে। আছে। তো এই যে বৃহস্পতির গৃহগত থাকার কারণে তাকে ওই শুক্র দেবে সাহস, কারণ শুক্র পঞ্চম দশমপতি। শুক্র পঞ্চম দশমপতি, সে তো শুভকারক গ্রহ। এমনকি যদি এই লগ্নে কোনো রাজ্য বলে কাউকে বলতে হয়, সেটি শুক্রকেই বলতে হবে, আর কাউকে তো বলার সুযোগ নেই। তাহলে সেই শুক্র তুঙ্গ হয়ে লগ্নপতিকে সঙ্গে নিয়ে, লগ্নপতির নক্ষত্রকে সঙ্গে নিয়ে বসে আছে। তাহলে রাহু ওখানে গিয়ে ডিস্টার্ব করবে, ধৈর্যের বাঁধ ভেঙে দেবে কিভাবে? রাহু তো শুক্রের মায়ায় প্রেমে হাবুডুবু খাবে ওখানে, খাবে না? কারণ রাহু মায়াবী না, রাহু রহস্যময় না। কোন রহস্য? কেতু গোপন রহস্য, আর রাহু কোন রহস্য? হ্যাঁ, ওপেন রহস্য। তাহলে ওপেন রহস্য সে ওখানে দেখে দেখিয়ে সে কিন্তু হাবুডুবু খাচ্ছে। আর সেই কিনা দেখুন খুব আপনার সব কিভাবে, মানে শনিকে লগ্নপতিকে দৃষ্টি দিয়েছে। আরে বাপ রে! হ্যাঁ, বেশি। তাহলে শুক্র পঞ্চম দশমপতি। শুক্রর পাওয়ার তো অনেক বেশি স্যার এখানে। বৃহস্পতি দিয়েও হলো, আবার শনির নক্ষত্রে গিয়েও হলো, আবার তাহলে এখানে এবার আগে রাজযোগকারী হিসেবে সিরিয়াল হলো, অনুযায়ী বলতে হবে যে তুঙ্গস্থ এই আছে মকর এদিক দিয়েও হলো। লগ্নের জাতক জাতিকার, তার দেখতে হবে যে আগে মন মানসিকতাটা, তার মন মানসিকতাটার ক্ষেত্রে সপ্তম ভাবে অবস্থান করছে সেই শনি। তাহলে মনকে সপ্তম ভাবে নিয়ে গেছে। 2 8 75। একটা জিনিস ভাবতে হবে যে স্যার ধরেন ক্লাস নিচ্ছে, স্যার সবকিছু শিখিয়ে দিতে পারবে না আপনাদের, সবকিছু শিখিয়ে দিতে পারবে না, শিখিয়ে দেওয়ার সম্ভাবনা না। কিন্তু আপনাদের যতটুকু বোঝানোর চেষ্টা করি, ততটুকু আপনাদের একটু ধরে নেওয়ার চেষ্টা করতে হবে। না হলে তো এটি আদৌ ঘরে গিয়ে শিখিয়ে দেওয়া যায় না। এটি কিন্তু গুরুমুখী বিদ্যা। তো গুরুমুখী বিদ্যা যদি সেটিকে দূরে থেকে থেকে, দূরে নয়, আপনারা তো আমার কাছেই আছেন, আমার সামনেই তো বসে আছেন সবাই, তাহলে সেখানে থেকে শিখছেন, এটি তো একেবারে হাতে কলমে শেখার মতোই হচ্ছে। কিন্তু আমরা সেটিকে বিবেচনা করব। তাহলে শনির, আমরা যদি 9টি গ্রহের রোগ ব্যাধি আপনাদের পড়তে বলেছিলাম, যে 9টি গ্রহের রোগ ব্যাধি আমরা পড়েছি কিনা, এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা 12টি রাশির যে রোগ ব্যাধি সেগুলো পড়তে বলেছিলাম, তাহলে সেগুলো আমরা পড়েছি কিনা। 12টি লগ্নের রোগ ব্যাধি সেটি আমরা পড়েছি কিনা। 12টি লগ্নের রোগ ব্যাধি, একটা লগ্নের কয়টা করে রোগ, হয়তো 10টা করে রোগ হবে, বা সেই 10টা করে হলে 12টা লগ্নে 120টা। আর হচ্ছে 12টা রাশির 10টা করে রোগ হলে তাও ওই প্রায় সেম সেম 8টা থাকবে, আর দুটো ভিন্ন হবে। তার মানে ওইখানে 120টার জায়গায় 12 দুগুণে 24টা বাড়বে, তাহলে 144টা হবে। এবার 9টা গ্রহের হয়তো 9 10 কে 90টা, 144 আর 90, এই কয়টা রোগ মনে রাখা যাবে না? 234টা রোগ, এটা মনে রাখা যাবে না? তার জন্য তো এই সূত্রই আপনাদের সাপোর্টটা দিয়ে দেবে যে হ্যাঁ, আমি রোগটা এইভাবে নির্ণয় করব। তাহলে এখানে চন্দ্র যে দোষটা করেছে, আমাদের কথা হচ্ছে যে সপ্তম পতি চন্দ্র ষষ্ঠ ভাবে রিপু ভাবে গেল, তাহলে সে হচ্ছে পরে রোগ বর্ধিত কারক। সে 7 নাম্বার নক্ষত্রে মঙ্গলকে পার করে আসছে। তাহলে রোগ তার যে চিরস্থায়ী যে রোগ হওয়ার কথা, সেটি কিন্তু ওভার করে আসছে। আমি এখানে কিছু কথা চেপে যাচ্ছি, ওই যে কথা বলছিলাম আপনাদের, সেই জায়গায় কিন্তু যেতে আপনাদের নেওয়া যাচ্ছে না। যে একটি প্ল্যানেট দেখে, তার ডিগ্রি মিনিট দেখে ওই রোগের ভোগকাল, যেটি আমার আলোচনার ভিতরে কিন্তু আমি বলে দিলাম অলরেডি, যে ওই যে মুরব্বী কাকা, আমার পিতৃতুল্য কাকা, উনি যে যেমন মত পরিবর্তন করলেন, আজকের এই মেয়েটি যে আঙ্গুল কাটতে আমি নিষেধ করলাম, অর্থাৎ এই রোগ প্রবৃদ্ধি নাকি রোগ স্থির, এটি আগে বুঝতে হবে। সেটি সহ্যশীল না সহ্যের বিপর্যয়, সেটি আগে বুঝতে হবে। কোন সময়ের রোগ হলে সেই ব্যক্তি ওই মুহূর্তেই যাবে হসপিটালে,
এটি আমাদের ভাবতে হবে। 11 তারিখ না 12 তারিখ রবিবার আমার নিজেরই হসপিটালে যাওয়ার কথা ছিল, কিন্তু আমার একজন সহকর্মী, গুরুজন বা ধরুন আমার প্রিয় ব্যক্তিত্ব যার পরামর্শ শুনি, উনি বললেন যে না, দরকার নেই যাওয়ার, এ মাস অন্তত যাওয়ার দরকার নেই। আমি দেখলাম যে এ মাসে আমার এত পরিমাণে জিনিসপত্র নষ্ট হচ্ছে, তো আসলে আমার ওই হসপিটালে গেলে দেখা গেল সেই দিকেই আমার আরো বেশি নষ্ট করে নিয়ে বসে থাকতে হবে, তাহলে আরো হিতে বিপরীত হতেও পারে। নিজের পরামর্শ তো রয়েছে, উপরন্তু আরো একজনের পরামর্শ নিয়ে সেখান থেকে আমি বেরিয়ে এলাম। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে আমাদের একটু চিন্তা করতে হবে রোগের বেলায়। রোগের বেলায় কেন, সকল কিছুর বেলায়। তাহলে লোকটি এলো, কি নিয়ে এলো আর কি পেলো, এটি একটু ভাবুন। তাহলে ওই যে ডিগ্রির কথা বলছি, ওই ডিগ্রি বিশেষ করে গোচর প্ল্যানেট, জন্ম প্ল্যানেটে বলবে চিরস্থায়ী রোগ যেটি জন্মগতভাবে বংশগত কোনো রোগ নিয়ে আসছে কিনা। তাহলে পিতা কিনা পিতৃপতি, সে শুক্র তুঙ্গস্থ হয়ে বসে আছে, সে কিন্তু রোগ দিচ্ছে না, সে কর্মপতি, সে শুভকারক গ্রহ, সে রোগ দিচ্ছে না। কিন্তু মাতৃপতি কিন্তু রোগ দিচ্ছে, মাতৃপতি চতুর্থপতি এবং আয়পতি সে কিন্তু রোগ দিচ্ছে, সে মঙ্গলে, মঙ্গল মিথুনে। তো মিথুনে মঙ্গল ট্যালেন্টেড যেমন করে, তাহলে মঙ্গল শক্তিশালী ওখানে। তাহলে শক্তিশালী হয়ে সে তো আদ্রা নক্ষত্রে মানে যেখানে জল ধরে দেয়, ধরিত্রী পর্যন্ত রক্ত ছেড়ে দেয়, তাহলে সেই নক্ষত্রে মঙ্গল বসে আছে। তাহলে এখানে রক্তক্ষরণ কিছু হবে, তো রক্তক্ষরণ কোথায় হবে সেটি বুঝতে হবে। এমনকি অমাশয়, ঠান্ডা অমাশয় হতে পারে, ক্রনিক ডিজিজ, রক্ত আমাশয় যেটা বলে সেটা হতে পারে। এটাও কিন্তু কোল্ডের সাথে মঙ্গলের সম্পৃক্ততা। কিন্তু কথা হচ্ছে সেটি কি জন্মগতভাবে কেন নিয়ে আসছে, সেটি কিভাবে বুঝবো? বা দীর্ঘস্থায়ী রোগ কিভাবে নিয়ে আসছে? মারক শনি কিনা এই লগ্নের সপ্তমপতি চন্দ্রের গৃহে অবস্থান করেছে, আর সেই চন্দ্র কিনা ষষ্ঠে অবস্থান করছে এবং শনি সরাসরি দৃষ্টি দিয়েছে। আর যে ঘরটায় অবস্থান করছে সেখানে শনি নবম গৃহে, সেই শনি দৃষ্টি দিয়েছে ভাগ্যভাবে। নিউমারোলজিতে কেতু যেটা রয়েছে সেই কেতু ভাগ্যভাবে রয়েছে। আর হচ্ছে এই ষষ্ঠপতি বুধ এবং ভাগ্যপতি বুধের উপরও শনি দৃষ্টি দিয়েছে। তাহলে লগ্নের পরে যার দেহ, তার উপরে পাপ শনি দৃষ্টি দিয়েছে। আর হচ্ছে যে রোগপতি যে বুধ, তার উপরেও সেই পাপ শনি দৃষ্টি দিয়েছে। উপরন্তু আর একজন পাপ রাহুও কিন্তু বুধের পরে দৃষ্টি দিয়েছে। তাহলে রোগটা মঙ্গল আর বুধের হবে চন্দ্রের অপেক্ষা। আর চন্দ্রের ডিগ্রিকে মঙ্গল কিন্তু মানে মঙ্গলের ডিগ্রিকে চন্দ্র কিন্তু ওভারটেক করে চলে আসছে। যখনই চলে আসছে তখন চন্দ্রকে কিন্তু আর আটকাতে পারেনি, চন্দ্র তার নিজের গৃহের দিকে আসছে। আবার যদি চন্দ্রকে গোচর বিচার করব আমরা রাশি থেকে, তখন 2, 3, 4, 5, 6 এই যে ষষ্ঠ ঘর মানে আয় ঘর, তাহলে রাশির আয় ঘর ও মঙ্গল, মানে সরি লগ্নের আয় ঘর আর রাশির ষষ্ঠ ঘর সেও কিন্তু মঙ্গল। সেই মঙ্গলটা কিনা আমার লগ্নে, তাহলে শনি মঙ্গল বুধেরই তো রোগ হবে, আর কোন রোগ কেন হবে, চন্দ্রের কেন হবে এখানে, এটি আগে বুঝতে হবে। আর চন্দ্রের যদিও হয় তাহলে সেটাকে পরিবর্তন করবে, কিন্তু শনি মঙ্গল বুধের রোগ আর পরিবর্তন হবে না। কি অনুধাবন করলেন এবার? স্যার একদম ধ্যানে ঢুকাই দিচ্ছেন স্যার। গুরুদেব ডিগ্রি ওই বোঝাবো রাহুর না, চিন্তা করবো, ডিগ্রিটা কোথায় আমি রাহুর চিন্তা কখনোই করবো, এখন বোঝাবো না, এটা কিন্তু হিসেবটা পুরোই ঘুরে ভুলে গেছে। গেছি আমি। আপনারা তো ডিগ্রি শেখেননি, গুরুদেব ডিগ্রিটা ভালো আপনারা বুঝেন, ডিগ্রিটা একটু বুঝাই দেবেন ডিগ্রি ডিগ্রিটা। শিখতে চাননি। যদি চাইতেন তাহলে যখন আমরা ওই ঘন্টা মিনিটের যোগ বিয়োগ করেছি, এইটাই ডিগ্রির যখন এটাই যোগ বলতে বিয়োগ করেছি, ইকবাল তখন স্যার, ওইটা চর্চা করতে, ইকবাল স্যার, যে এই কয়টার থেকে এই কয়টা বিয়োগ করলে কি হয়, এই কয়টার সাথে এই কয়টা যোগ করলে কি হয়, ঝমাঝম করে করে শিখতে আমাকে সহযোগিতা করতেন ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ বিয়োগ করে। অথচ আমার ওই দুই সৈন্য যে পরিমাণে ঘন্টা মিনিট সেকেন্ডের যোগ বিয়োগ করতে পারে, ওই সেই তাদের যদি 100 ভাগের 1 ভাগও করতেন আপনারা, এই ঘন্টা মিনিট এইখানে সেকেন্ডের তো যোগ স্যার বিয়োগ আমার ডিগ্রি 2 মিনিট সৈন্যের থেকে যদি 1 ভাগ করতেন, তাহলে আজকে আমি এটি শিখাতাম যে এখানে ডিগ্রি বসিয়ে 12টা এই যে কথাগুলো বললাম এতক্ষণ, এই কথাগুলোকে একটা কথায় রূপান্তর করে নিয়ে আসা যায়, সেটি ডিগ্রি দেখি।
স্যার আমি একটা কুইজ দিই স্যার, আমি একটা কুইজ দেবো স্যার। এই যে স্যার কেন বললেন যে চন্দ্র ডিগ্রি পার হয়ে চলে আসছে, মঙ্গল থেকে পার রবি হয়ে চলে যদি আসছে, এখানে কিন্তু সংকেত আছে, রবি যদি ধনাত্মক এখানে সংকেতের ব্যাপার। 2 নাম্বার ভরণী নক্ষত্রে থাকে, আর চন্দ্র যদি 7 নাম্বার অর্থাৎ আপনাকে পুনর্বসু ক্লিয়ার দেখা নক্ষত্রে যাচ্ছে থাকে, না তাহলে স্যার। ভরণী থেকে পুনর্বসু পর্যন্ত কয়টা নক্ষত্র? মানে 5টা নক্ষত্র। তাহলে মাঝখানে 4টে 5 নাম্বারে আসছে। তাহলে তিথিটা কি হবে? তিথিটা পঞ্চমী হবে, শুক্লা পঞ্চমী হবে, না কি হবে? না কৃষ্ণ পঞ্চমী হবে? কি হবে? হ্যাঁ, কি? তাহলে শুক্লা পঞ্চমী যদি হয়, তাহলে শুক্লা পঞ্চমী চন্দ্র মানে কি? বর্ধিত চন্দ্র। বর্ধিত চন্দ্র তো শুক্লা মঙ্গলকে পঞ্চমী হবে। অ্যাভয়েড করে চলে আসছে অলরেডি। তাহলে ভেবে দেখুন, এই জন্যই আমি বলেছিলাম যে ক্লাস আমার মতো করে নিতে দিন। আমি যেমন বলেছিলাম লটারি অনুযায়ী যার রোল নাম্বার বাঁধবে তার জন্ম তারিখ বলতে হবে। যাননি সেদিকে। আমার অনেক দিকে কষ্ট আছে, অনেক কিছু নিয়ে। যে আমি যত আনন্দিত আপনাদের পেয়ে, ততটা কষ্টও কিন্তু আমি নিয়ে গেছি। যার জন্য এই 2-3 ক্লাস আগের থেকেই বলা শুরু করেছি যে আমাদের তো ব্যাচ শেষের দিকে, এখন তো বিদায়ের বেলা, এখন কেন আর কঠোর কথায় যাব? কেন আর সম্প্রীতি নষ্ট করব কেন? একটু সম্প্রীতিটা থেকে যাক, এটাই আমি চাচ্ছি। কিন্তু কি চাইলাম আর আমি কি পাচ্ছি সেটি আমাদের বুঝতে হবে। তাহলে ওটি শিখতে গেলে আরো পরে শিখতে হবে, অথবা এটিও ধরে নিতে পারেন যে জি। আপনাদের ওই উচ্চতর ব্যাচে ধরে রাখার জন্য বলছি। কিন্তু আমার মনের কথা আজও পর্যন্ত, আমার মনের ভাবনা আপনারা বুঝতে পারেননি, কিন্তু আপনাদের অনেকের মনের ভাবনা ধরেন আমি বোঝার চেষ্টা করি, কিন্তু আপনারা বুঝতে পারেন। তো সেটি যে আমি কি করতে চেয়েছি আজকেও, এই এখনো এই যে নীরজ স্যারকে এই মুহূর্তে, মানে দুপুর 3টার থেকে শুরু হয়েছে এই লড়াই, 3টায় তখন কিশোরী মোহন আর প্রসেনজিৎ চক্রবর্তী আমার চেম্বারে বসা অলরেডি আমার সামনে। এই দুইজন ব্যক্তির সামনে লড়াই শুরু হতে হতে সেই জিনিস সম্পন্ন করে এখন নীরজ স্যারকে দেখায় তারপরে সেটা সাবমিট করা হলো, হয়ে গেছে অলরেডি, এতক্ষণ সে জায়গায় চলে গেছে। তাহলে এই যে জিনিসগুলোর ভিতর থাকি, আমি যে মেতে থাকি, তার ভিতরে থেকে আপনাদের এই ক্লাসও কিন্তু নেই। আর আপনারা কি বলেন যে আমাদের এই সমস্যা, মেইন গ্রুপে যেখানে শিক্ষণীয় আলোচনা করার কথা, সেখানে আপনারা কি করেন যে আমাদের একটু ক্যামেরা অন করতে পারবো না, আমাদের একটু এই সমস্যা ক্লাস করতে পারবো না। কেন? ওটা যার যার গ্রুপ, তো ব্যক্তিগত গ্রুপ রয়েছে আপনাদের, উচ্চতর ব্যাচের গ্রুপ, প্রাথমিক ব্যাচের গ্রুপ, সেখানে যে ওই কথা লেখা যায়। সেখানে লিখলে কি আমি দেখি না? দেখি। কিন্তু এখানে শিক্ষণীয় আলোচনা, সূত্র টুত্র দেবেন, বিশেষ নোটিশ টুটিশ দেবো, এইগুলোর জন্যই ব্যবহৃত হবে। নতুন শিক্ষার্থীরা যারা ভর্তি হয়েছে, যে 19-20 জন ভর্তি হয়ে গেছে, তাহলে সেখানে সেই যে ভর্তি হয়েছে তাদের তারা যুক্ত হচ্ছে, তারা ওখানে ওইগুলো দেখতেছে, তাহলে এই জিনিসগুলো শিখতেছে। অথচ আমি কিন্তু ঢেলে সাজানোর চেষ্টা করছি, আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছি, আজকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখন বুঝে না নিতে পারলে আমার করণীয় কি থাকতে পারে? স্যার আমি, আমার প্রশ্নটা স্যার এই জায়গায় স্যার, না, যে দরকার এখানে নেই। চন্দ্র মঙ্গলের দিক রবিকেও তো বর্তিত অতিক্রম করছে, করে এটা তো চন্দ্র আসছে। সহজেই বোঝা যাচ্ছে। যদি চন্দ্র রবির 7 নম্বর নক্ষত্র সমসপ্তমে আছে, থেকে, মঙ্গল 6 নম্বর আগের নক্ষত্রে, ক্লাসে শিখিয়েছি, এটাকে সমসপ্তমে তাড়াতাড়ি থেকে দিক নির্দেশ কৃষ্ণপক্ষের বুঝবেন না। চন্দ্র রোগ যন্ত্রণা বা নেগেটিভ দিক বর্ধিত করবে, আর রবি তো শুক্লপক্ষের আসছেই। চন্দ্র সবসময় শুভ দিকটা আনয়ন করবে। তাহলে সেই চন্দ্র, এখানে চন্দ্রকে না টেনে, হ্যাঁ চন্দ্র ইফেক্টেড, আমি না বলছি না যে চন্দ্র ইফেক্টেড না, কিন্তু চন্দ্রটা যতটা ইফেক্টেড, সেই জলরাশিতে কিনা শনি তো বসে আছে এখানে। তা হতে পারে শনি মারক, সে তো লগ্নপতি এবং ধনপতি, এটি বুঝবেন না? তাহলে ধনপতি হিসাবে, সপ্তমপতি হিসাবে অলওয়েজ মারক, যে কোনো লগ্নের। তাহলে ধনপতি শনি নিজে নিজের ধন সম্পদ নিজে উই পোকা দিয়ে খাইয়ে দেবে, আবার নিজের বউকে পরের হাতে তুলে দেবে, বা নিজের স্বামীকে অপরের হাতে তুলে দেবে এখানে, এই শনি সপ্তমে থেকে। তাহলে কি করবে? তাহলে শনির দৃষ্টিটা মারক হবে, বেশি মারক হবে। তাছাড়া এই লগ্নের রাশিপতি, রাশি হচ্ছে 90 ভাগ না, আমি বলবো 95 ভাগ বা 99 ভাগ বিচার হওয়া উচিত রাশি থেকে। কিন্তু আমরা প্রথাগত ভাবে জ্যোতিষশাস্ত্রের যে সূত্র আসছে, সূত্রগুলো সবই আসছে লগ্ন থেকে।
এই জন্য আমরা লগ্ন নিয়ে আমরা চলি। কিন্তু আমি কেসিপাল লগ্ন অপেক্ষা চন্দ্রকে নিয়ে 90 ভাগ চলি। এই জন্য আমি সবার বিরুদ্ধে। তাহলে চন্দ্র থেকেও যদি চলি, তাহলেও কিন্তু তার ষষ্ঠপতি মানে রিপুপতি, সে কিনা মঙ্গল, সে রাশিতে বসে আছে। তাহলে আগে নিজের দেহ মনের রোগটা খুঁজুন, লগ্ন থেকে যেমন খোঁজেন এখানে রাশি থেকেও খুঁজুন। তাহলে রাশি থেকে যদি খোঁজেন, তাহলে লগ্নের উপরও কিন্তু মঙ্গলের অষ্টম দৃষ্টি ছিল, তার মানে সেই মঙ্গলের কানেকশন আছে। তাহলে রোগটা মঙ্গলের আর বুধেরই হবে, মঙ্গল বুধ আর শনির হবে। তাহলে বুধের রোগগুলো কি আমাদের বুঝতে হবে, যে বাত ব্যাধি, নার্ভের রোগ, গালের ভিতর ফুসকা ফুসকা ঘা, পায়রিয়া, তারপর তুতলা, লালা ঝরা, এগুলোই তো বুধের রোগ। নার্ভের রোগ, সেরার রোগ, এই যাবতীয় এইগুলো, মানসিক বিষণ্ণতা, এগুলো হচ্ছে ইসের রোগ, মানে বুধের রোগ। শনির রোগ কি? যেমন দাউদ, একজিমা, চর্মরোগ, হাড় ক্ষয়, হাড়ের ভিতর মজ্জার পীড়া, বিভিন্ন ক্রনিক ডিজিজ যেগুলো সহজে সারে না, সেগুলো শনির রোগ। আর মঙ্গলের রোগ কি? কাটা ছেঁড়া, রক্তপাত, রক্তমশায়, টিউমার, অর্শ, ফিস্টুলা, এই ইত্যাদি ইত্যাদি এইগুলো। তো এই ধরনের রোগগুলোর কম্বিনেশন তার জীবনের মধ্যে থাকবে। তাহলে এই তিনটির মধ্যে কোনটার থেকে কোনটা মাইনাস হবে, তাহলে সম রোগ আছে কিনা আগে বুঝতে হবে। রোগগুলোকে এক জায়গায় লিখতে হবে। আমি যে রোগগুলো বললাম, যে শনির রোগ, বুধের রোগ, আর হচ্ছে মঙ্গলের রোগ, এই তিনটি রোগকে 3 লাইনে লিখতে হবে। লেখার পরে দেখতে হবে যে আমার এর ভিতরে শনি কি করেছে, সে লগ্নে দৃষ্টি দিয়েছে, মঙ্গলও লগ্নে দৃষ্টি দিয়েছে, কিন্তু রাহু তো আর লগ্নে আমার কোনো দৃষ্টি দেয়নি, বা বুধও আমার লগ্নে কোনো দৃষ্টি দেয়নি, বুধ রাশির পরেও কোনো দৃষ্টি দেয়নি। তাহলে আমার এখান থেকে 3 লাইনের থেকে রোগটাকে, কোন রোগটাকে ছেড়ে দেওয়া যায়, ছাড় দেওয়া যায়, যেটিও না হতে পারে। এখন নতুন অবস্থায় আপনাদের এই করতে হবে, না করলে শিখতে পারবেন না বাবু, শেখা যাবে না, যতই বলেন না কেন শেখা যাবে না। আর এই যে বলার কথা বলাটাও আমার আসলে ভুল, কারণ এই শিক্ষাকাল সময় কেনই বা আপনাদের বলবো যে আপনারা একটু মন্তব্য করেন, এখন আপনারা তো এত দ্রুত মন্তব্য করার জায়গায় এসে পারেননি, কিন্তু বলবোই বা কেন, আবার বলবো না কেন? আমাদের প্রাথমিক ব্যাচেও মেডিকেল অ্যাস্ট্রোলজি ক্লাস হয়েছে, আপনাদের এই উচ্চতর ব্যাচেও হয়েছে, তাহলে 2 ব্যাচে হয়েছে। আজকে যে আমরা দুটি কথা বলতে পারবো না তা তো না, কিন্তু বলার আগে একটু সুন্দর করে আলোচনা করে সুন্দরভাবে বলবো, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। বলেন এবার, নীরজ স্যার যা বলতে চাইছিলেন এবার বলেন। এটাই বলতে চাইছিলাম স্যার, যেমন সাধারণত সবার যেটা প্রশ্ন করলেন যে চন্দ্র কিভাবে ডিগ্রিটা অতিক্রম করলো। হুম। আমরা তো এখানে ডিগ্রি মিট লেখা হয় নাই, কিন্তু নক্ষত্র দেখে খুব বোঝা যাচ্ছে যে যেহেতু চন্দ্র 6 নম্বর নক্ষত্র অতিক্রম করে 7 নম্বর নক্ষত্রে চলে আসছে, মঙ্গল তখন 6 নম্বর নক্ষত্রে চলে রয়েছে, থেকে গেছে। তার মানে চন্দ্রের হ্যাঁ চেয়ে স্যার, মঙ্গলের আর চেয়ে একটা চন্দ্রের জিনিস ডিগ্রিটা বলবেন, বেশি এখানে। আর একটা জিনিস এই স্যার এখানে বিষয়টা আমি যুক্ত ক্লিয়ার করে করতে দেবেন, যে চাইছিলাম। তো আমরা আমরা নিজের সেই এই সূক্ষ্ম বিষয়গুলা ব্যাচে একটু যদিও নজর আমরা দিলে ডিগ্রি সূক্ষ্ম বিষয়গুলো দিয়ে খেয়াল রাখা শুরু যায়, করিনি, খেয়াল রাখলে কিন্তু আগামী ঠিক ব্যাচে আছে। আমরা নক্ষত্র সহ ডিগ্রি শুরু দিয়েই শুরু করব, প্রাথমিক ব্যাচ থেকে, যে ডিগ্রি মিনিট দিয়েই আমরা শুরু করব, যাত্রা করবো। এটা আমাদের আজকের দিনের সংকল্প, যে আগামী যে নতুন ব্যাচ আসছে, একেবারে প্রাথমিক ব্যাচের গোড়া থেকেই আমরা ডিগ্রি মিনিট দিয়ে শুরু করব। একটু আমার মতো করে চলতে হবে ওই ব্যাচটা, যে আহ, আমি বুঝবো যে আমাকে কিভাবে চলতে হবে, আর সেইভাবেই চলবে। চললে চলবে, না চললে না চলবে, এমন। না হলে আমাদের বন্ধ হয়ে যাবে, এরকম একটা কিছু হবে। তো ওই অনুযায়ী চললে আমাদের লাভ কি হবে? তখন কিন্তু ওই ডিগ্রি অনুযায়ী সঙ্গে সঙ্গে আমরা 7 নাম্বার নক্ষত্র মানে বৃহস্পতির দশা, তো বৃহস্পতির দশা কত বছর সে পার করে গেছে সেটি কিন্তু আমরা বুঝে ফেলবো সঙ্গে সঙ্গে, ওই ডিগ্রি দেখলে দেখলে সঙ্গে সঙ্গে বুঝে ফেলবো বৃহস্পতির দশার পরবর্তী দশা কি, বৃহস্পতির পরে শনির দশা। তাহলে বর্তমানে সে বৃহস্পতির দশা 16 বছর, 16 বছরে কতদিন ভোগ করেছে, কারণ বৃহস্পতি 10 ডিগ্রি তো আপনার এই ধত্তরি 7 নাম্বার নক্ষত্র পুনর্বসু তো 10 ডিগ্রি থাকে হচ্ছে আপনার মিথুনে, আর 3 ডিগ্রি 20 মিনিট থাকে কর্কটে। তাহলে 3 ডিগ্রি 20 মিনিটে নিশ্চয়ই 16 বছরের আহ যেহেতু চন্দ্র 7 নাম্বার নক্ষত্রে আছে, তাহলে ধরে নিলাম 5।
ধরেন 5 বছর থাকলো বা 6 বছর থাকলো, এর বেশি আর থাকার সম্ভাবনা নেই। তো 6 বছর হলে 2006-এ জন্ম, তো পাঁচ বর্তমানে 20 বছর বছর বয়স। 5 বছর তার থাকবে। পরবর্তী শনির দশা 19 বছর, না কত বছর? শনির দশা কত বছর? শুক্রের 20। তাহলে 19 বছর হলে 19 আর 6 25, তাহলে বয়স তো 20, তাহলে শনির দশা এখন চলছে। 19 ওই বছর। ডিগ্রি 20 স্যার। থাকলে সঙ্গে সঙ্গে সে বুঝে 19 যেত 19 যে এই দশাটায় এখন কার অন্তর্দশা চলছে, তাহলে এখন রোগটা কি, সেটি বুঝে ফেলতো। কিন্তু ডিগ্রি কি, যদিও আপনাদের অনেক চাপ দেওয়া হয়েছে, এটা আমি আর বলে বোঝাতে পারবো না যে কত চাপ দেওয়া হয়েছে, যে কারণে আমাদের অনেক শিক্ষার্থী ঝরে গেছে। তো না, আপনাদের দেওয়া হয়নি। হ্যাঁ, হ্যাঁ। তো এই চাপ আমাদের আমরা চাপ কিন্তু দেওয়া হয় আগামী নাই, ব্যাচে আমরা আরো এখানে বর্ধিত করব। ঘটনা হচ্ছে যে এটি আমরা হচ্ছে অবহেলা বিষয়। করছি। এমনকি যদি উচ্চতর ব্যাচ আমরা চলে, অবহেলা তাহলে করছি, ব্যাপারটা এমন হচ্ছে কি যে সেই আপনাদের জায়গায়। ওই আগের অংশের যে অংশ রয়েছে সেটি প্রথম 5 ক্লাসের মধ্যে কভার করতে হবে, কভার করে তারপরে এসে উচ্চতর ব্যাচে ক্লাস করতে হবে। এবং প্রত্যেক ক্লাসের দিনে অন্তত 10 মিনিট কথা বলার প্রস্তুতি রাখতে হবে, একটানা 10 মিনিট। তাইতে বলতে পারবেন কি পারবেন না সেটি জানি না, কি আসতেছে সামনের নিয়ম নীতিতে, সেই নিয়ম নীতি বুঝবেন, যে আমাদের কারিকুলাম কি করা হয়েছে, সেই কারিকুলাম গুলো যখন সামনে পোস্ট করা হবে গ্রুপে, তখন বুঝবেন যে আমরা কি ক্লাস করব আর কি করব না, তখন বুঝে ফেলবেন। আর কোনো কিছু লাগবে না আমাদের, সেই অনুযায়ী চলতে হবে। তো নীরজ স্যার একটু সহযোগিতা করেন এবার ব্যাধি নির্ণয়ের ক্ষেত্রে, চিকিৎসায় জ্যোতিষ নিয়ে সবার সাথে একটু কথা বলেন। উপরন্তু যখনই আমরা ওই মিথুন রাশির হাত কোথায় দেখব, হাতে মিথুন রাশি কোথায়, মেষ বৃষ মিথুন এখানে, তাহলে মিথুন রাশি, আর যদি মঙ্গলের ক্ষেত্র দেখি তাহলে ওই মিথুনের সঙ্গে কোন কোন জায়গা দেখবো, এটি একটু ব্যাখ্যা করেন নীরজ স্যার। এখানে যেটা আপনারা আলোচনা শুনলেন, স্যার শুনলেন, আমি জাস্ট আপনাদেরকে সহযোগিতাটুকু করতে চাই। দেখেন স্যার কিন্তু ষষ্ঠ ষষ্ঠ ভাবটাকে আমরা নিছি ফার্স্ট টাইম, সেখানে কার কম্বিনেশন পাইছি? চন্দ্র এবং মঙ্গল। গুরুজির যে পয়েন্টটা ধরছেন সেটা হচ্ছে চন্দ্র তো মঙ্গল থেকে পার হয়ে আসছে, তাহলে আমি চন্দ্রকে কেন নিব? দ্বিতীয় কথা হচ্ছে ষষ্ঠ ভাব এবং ষষ্ঠ পতি, এই দুইজনই ষষ্ঠ ভাবের, আবার মঙ্গলকে কেন এখানে ইম্পর্টেন্স দেওয়া হলো? রাশি থেকে যদি আমরা একাদশ ভাবটা দেখি, দেখেন একাদশ ভাব, একাদশ অধিপতি মঙ্গল, আবার ষষ্ঠ অধিপতি মঙ্গল। আবার লগ্ন থেকে যদি দেখি, ষষ্ঠ ভাবে মঙ্গল, একাদশ পতি মঙ্গল। এই যে মঙ্গল, তার কারণে মঙ্গল এখানে ইম্পর্টেন্সটা নিয়ে আসছে। তাহলে বুধকে কেন ধরা হলো? ষষ্ঠ পতি কি কোনো ভূমিকা থাকবে না এখানে? ভূমিকা এই কারণেই আসছে, ষষ্ঠপতি এবং নবমপতি নবম স্থানে কেতু, বুধের ঘরে কেতু এখানে নবম, যদিও বুধ নবমপতি নবম স্থানকে কেতু এখানে একেবারে ডিস্ট্রয় করে দিচ্ছে। তাছাড়া বুধ রাহু দ্বারা পীড়িত হয়ে মারক শনির নক্ষত্রে থাকা রাহু দ্বারা পীড়িত হচ্ছে। তাহলে ষষ্ঠ মঙ্গল বুধ কানেকশন, শনি মারকপতি সেখানে লগ্নে দৃষ্টি দিয়ে রাখে। তাহলে আমার দেহ মনের প্রভাব পড়তে পারে, কে করতে পারে? মঙ্গল এবং বুধের কম্বিনেশন। এই বিষয়টা যদি আমি ইয়েতে যেতে চাই, হ্যাঁ, এখন মিলাবো যে আমি যেটা টার্গেট করতেছি সেই টার্গেটটা মিলাচ্ছে কিনা। সেই টার্গেট করতে এখন দেখতে হবে আমি হরস্কোপে যদি চলে যাই, মিথুন রাশির অবস্থা কি, এই জাতকের হাতে আঙ্গুলের তৃতীয় পর্ব যদি, প্রথম তর্জনীর তৃতীয় পর্বে যদি মিথুন রাশি হয়, তাহলে মিথুন রাশিতে মানে হাতের ষষ্ঠ পর্ব, লগ্নের ষষ্ঠ, সেখানে তার কোনো ধরনের তিল জব বা অশুভ চিহ্ন আছে কিনা। আমরা যেহেতু মঙ্গলকে টার্গেট করছি, মঙ্গলের ক্ষেত্রটা দেখবো, বুধকে টার্গেট করছি, বুধের ক্ষেত্রটা দেখবো, এবং সাথে সাথে মারক শনির যে শনি কিভাবে হাতে অবস্থান করতেছেন, তার এই পয়েন্ট, এই জায়গাগুলো চিহ্নিত করতে পারলে এবং তাদের সেইখানে কোনো অশুভ চিহ্নাদি থাকলে ধরে নিতে হবে আমার সম্ভাবনাটা হচ্ছে মঙ্গল শনি বুধ শুক্র, মঙ্গল শনি বুধ এবং লগ্ন, এই জায়গা থেকে আমার রোগ আসতে পারে। এখন আমাকে কম্বিনেশন করতে হবে কি রোগ আসতে পারে। যদি মঙ্গল শনির সাথে রোগ ধরি, আমি যদি দেহ মনে তার তাপটাকে দেখেন, লগ্নে কিন্তু মঙ্গলের দৃষ্টি আছে, শনির দৃষ্টি আছে, শনির দৃষ্টি আছে,
হ্যাঁ জি বুধ স্যার। কিন্তু, হ্যাঁ, একটা জিনিস আমি যেটা টার্গেট করতেছি সেটা হচ্ছে বুধ নার্ভের কারক গ্রহ। হুম আর যেহেতু মঙ্গল ষষ্ঠ থেকে লগ্নে দৃষ্টি দিচ্ছে, সেখানে মারক শনি দৃষ্টি দিচ্ছে, তাইলে এই লোকের যদি রক্ত সংক্রান্ত কোনো দোষ আমি ধরি, তাইলে তাইলে তার মস্তিষ্কে রক্তক্ষরণের একটা সম্ভাবনা থাকতে পারে। এটা হচ্ছে আমার আইডিয়া। মস্তিষ্ক রক্তকরণের একটা সম্ভাবনা থাকতে পারে। যদি মস্তিষ্ক রক্তকরণ হয়, তাহলে এইখানে হাতে তার ব্রেন লাইন একটা effect, সাথে মঙ্গলের ক্ষেত্রে ডিস্টার্ব থাকবে। এই মস্তিষ্ক রক্তকরণ তাকে অনেকদিন ভোগাইতে পারে, যে মঙ্গল আর নার্ভের, মঙ্গল এবং বুধের কম্বিনেশন এখানে খুঁজি। আর শনিকে যদি নিয়ে আসি, শনি সেটাকে ক্রনিক করতে পারে, দীর্ঘদিন ভোগাইতে পারে। সেটা মনে হচ্ছে আমার অ্যানালাইজ, আপনাদের অ্যানালাইজ থাকতে পারে। আমি তো গুরুজি যদি মনে করে যে আমি যেটা আইডিয়া করতেছি সেটা হতে পারে। আবার রাশিকে যদি দেখি মঙ্গল দ্বারা এফেক্টেড, এখানে মঙ্গল ষষ্ঠ এবং একাদশ পতি, মঙ্গল বৃদ্ধি করবে। তার মানে রক্তদুষ্ট পীড়া, রক্ত সংক্রান্ত কোনো পীড়া তার থাকবেই। মঙ্গল কার নক্ষত্রে আছে? রাহুর নক্ষত্রে, অতি বৃদ্ধি হবে। সেই ক্ষেত্রে রাশিকে যদি আমি ধরি, তার লগ্ন, সেখানে তার এখানে রক্তক্ষরণ জাতীয় একটা বিষয় থাকবেই। তাহলে সেটা কার সাথে হইতে পারে? রাহু বৃদ্ধি করলো, রাহু কোথায় বসে আছে? দশমে। দশম, রাহু বসে আছে দশমে, সেও আবার শনি নক্ষত্রে বসে আছে। এখান থেকে শনি আবার দেখেন রাশি থেকে শনি কিন্তু আবার অষ্টম পতি। তার মানে শনি মঙ্গল বুধ, এই এই চক্র থেকে আমরা বের হতে পারতেছি না। সেই ক্ষেত্রে হাতে গিয়ে আমাদের মিথুন রাশি, মকর রাশির ক্ষেত্র, মঙ্গলের ক্ষেত্র, শনির ক্ষেত্র, ব্রেন লাইন। আর যেহেতু বোধ ফোর্থ হাউসে বসে আছে, আমরা হার্ট লাইনকে দেখতে পারি। আমি এইটুকু বোঝানোর চেষ্টা করছি গুরুজি, আমি যেটুকু বুঝতে পারছি আর কি। স্যার, এখানে বুধ কি ফুসফুসকে নির্দেশ করেন না? যেহেতু ফোর্থ হাউসে আছে, হ্যাঁ হ্যাঁ আমি ফোর্থ তাই হাউসে বলছি আছে মানে তো ফুসফুসে আমার হ্যাঁ, ফোর্থ হাউসে আছে মানে তো আমার আবার দেখেন সে কেতু নক্ষত্রে আছে। তার মানে আমার ফোর্থ হাউসে কিছুটা রোগ হইতে পারে। কিন্তু এখানে গুরুজি একটা কথা কিন্তু বলে গেছেন যে আমি কোনটা মাইনাস করে করে আছি। যেমন আপনারা যদি খেয়াল করেন যে পুলিশের একমাত্র কাজ হইলো কোনো অনুষ্ঠান ইয়ের পরে, অকারেন্সের পরে সন্দেহ তালিকা পোষণ করা। তারা প্রথমে সন্দেহ তালিকা করে, সন্দেহ তালিকা থেকে আস্তে আস্তে বিচার করে সন্দেহ তালিকা থেকে মাইনাস দেয়। গুরুজির আজকের আলোচনায় আমি এটা বুঝলাম, সেটা হচ্ছে আপনাকে প্রথমে কিছু রোগ ধরে নিতে হবে যে এইসব হতে পারে। তারপর সেখান থেকে কম্বিনেশন করে করে মাইনাস করে করে আপনাকে একটা জায়গায় এসে পৌঁছাতে হবে। যেটা আজকের আলোচনায় আমি যেটা বুঝতে পারলাম যে কম্বিনেশনে আসতে হবে, কম্বিনেশন করতে করতে আসতে হবে। কখন ভোগাইতে পারে ডিগ্রি মিটার অনুযায়ী, তার দশা কি চলতে পারে, অন্তর্দশা কি আসতে পারে, সেটা ডিগ্রি মিটার অনুযায়ী দশা অন্তর্দশা আসে, সেই অনুযায়ী তার কতদিন ভোগ্যকাল থাকতে পারে। এখানে শনি কিন্তু একটা বিরাট ভূমিকা রাখতেছে, কারণ শনি একদিকে মারক, আর একদিকে আবার রাশি থেকে অষ্টমপতি নবমপতি। কিন্তু অষ্টমের লগ্ন এখানে থেকে ষষ্ঠ ষষ্ঠক একটা বিষয় এখানে আছে। তার মানে শনি তার রোগী একটা বিরাট ভূমিকা পালন করতে পারে। যখন এই শনি চলে আসবে, তার বুধের সাথে যখন আপনি শনির কম্বিনেশন করবেন, বা ব্যথা দিক, দীর্ঘস্থায়ী রোগ, যেটা সে কন্টিনিউ ভুগবে। লগ্নে যেহেতু ডাইরেকশনে দৃষ্টি দিচ্ছে, সেখানে এইসব বিষয় সে বুঝতেই পারে। এইটুকু আমি 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 যতটুকু বুঝতে পারছি আর কি, এটা বোঝানোর চেষ্টা করলাম। স্যার চন্দ্রকে খুব ভালো হয়েছে স্যার, আপনার বিশ্লেষণ অনেক সুন্দর হয়েছে। আর কি স্যার, শনির দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, আর ষষ্ঠপতির যে অধিপতি গুলো যে জায়গায় বসে রয়েছে তাকে ইন্ডিকেট করা হয়েছে। আচ্ছা, হিমাংশু বাবু, আপনি তো অনেক দাদা। এক্সপার্ট, আপনার কাছ থেকে শিখতে চাই যে ধরেন এখানে বুধের রোগ আছে, চর্মরোগ আছে, স্নায়ু রোগ আছে, সমন্দা, হ্যাঁ সমন্দা, আপনি আবার করেন। আমি নেটওয়ার্ক আউট হয়ে গেছিলাম, কারেন্ট 4 বার নিচ্ছে, এখন পর্যন্ত 4 বার দিচ্ছে, 4 বার দিচ্ছে, এখন আবার নিয়ে গেছে। আমি শুনি নাই কি বলছেন, আবার শুরু থেকে বলে।
হ্যাঁ, হ্যাঁ আপনি দাদা, আপনি শুনতে পাচ্ছেন না? হিমাংশু বাবু এক্সপার্ট, তাই হিমাংশু বাবুকে করতেছি। ও আমিও তো শুনি হিমাংশু প্রথমে। ওই হিমাংশু বাবুকে করতেছি যে ধরেন বুধের রোগ আছে, চর্ম রোগ আছে, স্নায়ু রোগ আছে, স্মৃতিশক্তি রোগ আছে, আবার শনির ধরেন দাউত আছে, ক্যান্সার আছে, তারপরে ধরেন বদহজম আছে, হাঁপানি আছে, কাশি আছে। এখন মঙ্গলের আছে কাটাছিড়ি আছে, রক্ত স্বল্পতা আছে, বসন্ত আছে, অনেকগুলো রোগ এই আছে। লগ্নে কষ্ট তখন আছে। বাঁচিয়ে সবগুলো দেবে রোগ হচ্ছে কি এই জাতককে বলা মঙ্গলের পরে যাবে? বৃহস্পতির দৃষ্টি হিমাংশু বাবু পড়েছে, বলেন। এটি একটু বুঝতে হবে যে মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি পড়েছে রাশির উপরে, স্বয়ং বৃহস্পতি, হতে পারে পাপ। আচ্ছা, আমি আচ্ছা। প্রথমেই বলেছি যে দুটি পাপ গ্রহের উপর একটি পাপ গ্রহ দৃষ্টি দিয়েছে, তাহলে পাপ গ্রহ দৃষ্টি দিল, পাপে পাপে তারা বন্ধুত্ব সৃষ্টি করেছে, সৃষ্টি করে মিথুনের মঙ্গল ট্যালেন্টেড হয়, মঙ্গল তার শক্তির বলে বেরিয়ে যাবেই, এবার তাকে ঠেকানো যাবে না, অপ্রতিরোধ্য, অপ্রতিরোধ্য গ্রহ উনি, ওনাকে প্রতিরোধ করা যাবে না। উনি উনি তাহলে রাহুর মঙ্গলের নক্ষত্রে রোগ বসে এখানে থেকে আসবে না। এমনি দমিত হয়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে পাপ বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে উনার শক্তি খর্ব হয়েছে, তার মানে উনারটা চলে যাবে এখান থেকে। কিন্তু বুধেরটা কোনোভাবে খর্ব হয়নি, বুধের গৃহে কেতু থাকার কারণে বুধের রোগগুলো জড়িয়ে থাকবে। হ্যাঁ, থাকবে না। মঙ্গল, আমি বলেছি মেষের মঙ্গল মঙ্গল যেহেতু শক্তিশালী, অপ্রতিরোধ্য বৃশ্চিকের গ্রহ, মঙ্গল নতুন করে সাজায়, আর মঙ্গল শক্তিশালী মঙ্গলের হয় রোগটা থাকবে না। কর্কটে তুঙ্গস্থ হয়ে শক্তিশালী হয়, আর হচ্ছে মানে ওই হ্যাঁ, হ্যাঁ। কর্কটে নিচস্থ হয়, মকরে গিয়ে তুঙ্গস্থ হয়, আর মিথুনের মঙ্গল ট্যালেন্টেড হয়, অর্থাৎ ও তার বলে মানে উনার নিজস্ব বলবত্তার উপর নির্ভর করে সে শক্তি সামর্থ্য দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা সে নিজেই সৃষ্টি করবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে। আবারও বলি, রাহুর নক্ষত্র থেকে সে তার মঙ্গলের যে নেগেটিভিটি ধ্বংস হয়ে গেছে, আবার বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে সে আরো তাকে শুভ প্রভাব এনে দিয়েছে, এনে দেওয়ার কারণে ওই মঙ্গলের অংশকে বাদ দিয়ে দিতে হবে। ওই যে বললাম তিনটা, আগে শোনেন তারপরে উত্তর দেন, আগে শোনেন আবার শোনেন, এটা একবার বলে গেছি, আবার শোনেন তারপরে উত্তর দেন। তখন তিনটি গ্রহের রোগ লেখার পরে কোন রোগটা মাইনাস করবো, অর্থাৎ মঙ্গলেরটা মাইনাস করবো, কিন্তু বুধেরটা মাইনাস হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। যখন বুধেরটা মাইনাস হওয়ার সুযোগ নেই, সেই বুধের